Dear brothers and sisters, good morning to everyone. Now, let's start today's lesson. A slumber did my spirit seal by Wordsworth, William Wordsworth. William Wordsworth, we know, believed an existence of God in every object of nature. He meditated in the last stage of his life in the lap of nature. He brewed for nature. He worshipped in the nature so he could find a presence of God in every object or everything of nature. This poem by William Wordsworth was composed in 1799 and published it in 1800 edition of Lyrical Ballads. This poem is unique amongst Lucy poems. This one does not directly mention Lucy by name. Actually, Wordsworth felt deep sorrow and oceanic grief in his heart after losing Lucy, his dearest one, as if he felt numbness, he felt drowsiness. He could not understand what to do after losing of Lucy. Physical existence of Lucy. He may perhaps try to console his heart after writing this short lyrical poem named A Slumber Did My Spirit Sail. We see there are two stanzas consisting of 4 lines of each, and the lines are written in a simple language, colloquial language, or very easy language. After seeing this poem,
every reader can think, how is it possible to write a short poem? What is the inner meaning of these two stanzas? And a reader can understand or think that there is no such inner meaning of this poem. But after writing this poem, the poet expressed or brought out his grief, the poem is a lyric. আমরা জানি যে লিরিক হচ্ছে গীতিধর্মী কবিতা। সাধারণত যে কবিতাগুলি গীতের আকারে গাওয়া হয় বা ছন্দের আকারে গাওয়া হয়, সুর করে গাওয়া হয়, সেই কবিতাগুলোকে সাধারণত বলা হয় লিরিক্যাল পোয়েম। এই লিরিকের যে মাস্টার, তিনি হচ্ছেন পিবি শেলি, পার্সি শেলি। তো এই কবিতাটিতেও কিছুটা লিরিক্যাল ছন্দ রয়েছে, আবেগ রয়েছে, উচ্ছ্বাস রয়েছে। যদিও কবি এখানে এলিজি প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করছেন, একজনকে হারানোর যে যন্ত্রণা, যে ব্যথা, যে বেদনা, সেই বেদনা তিনি এখানে পাঠকদের সামনে তুলে ধরছেন। যদি পাঠকদের বোঝার যদি ক্যাপাসিটি থাকে এবং তারা যদি বুঝতে পারে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসির প্রতি কতই না ভালোবাসা ছিল, কি অগাধ ভালোবাসা ছিল, যাকে হারানোর পর তার সাইকোলজি, তার মানসিকতা, মস্তিষ্ক কেমন হবে। এই জন্য এই ছোট্ট কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লুসি পোয়েমসের মধ্যে এটা অন্তর্ভুক্ত করেছিলেন 1800 সালে লিরিক্যাল ব্যালাডসে। এখানে টোটাল 8টা লাইন রয়েছে এবং এখানকার যে রাইম স্কিম বা ছন্দ প্রকরণ, সেটা হচ্ছে এ বি আকারে। কীরকম দেখো, সিলটাকে যদি আমি এ ধরি, কারণ এটা তো একটাই সিলেবল, এটা তো ভাঙা যাবে না, তাই না? তাহলে ইট ইজ ইম্পসিবল টু ব্রেক অ্যানাদার সিলেবল। তাহলে দেখো এখানে সিল একটাই সিলেবল, তাহলে সিলের সঙ্গে ফিলের মিল আছে। তাহলে এ বি কীভাবে হচ্ছে এ? সিলটাকে যদি আমি এ ধরি এবং ফিয়ার্সটাকে যদি আমি বি ধরি, ফিয়ার্সটাকেও আলাদা কোনো সিলেবলে ভাঙা যাবে না। তাহলে সিলের সঙ্গে ফিলের মিল আছে, ফিলটাও একটা সিলেবলে আছে। সিলেবল কাকে বলে বলেছিলাম? শ্বাসবায়ুর একক প্রয়াসী মুখ উচ্চারিত কোনো শব্দ বা ওয়ার্ড, একক প্রয়াসে কোনো ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয়, সেই অংশটাকে বলা হচ্ছে সিলেবল। সিঙ্গেল ব্রেথ দিয়ে কোনো যখন ওয়ার্ডকে আমরা ভাঙি, বড় একটা ওয়ার্ডকে, সেই ওয়ার্ডের যতটুকু অংশ, দ্য মিনিমাম পার্ট অফ দ্য ওয়ার্ড হুইচ কামস আউট ইন এ সিঙ্গেল এফোর্ট অফ ব্রেথ,
that is called a syllable. বোঝা গেল? আমরা অটারকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে, অ আর টার পাবো, কিন্তু সিলকে ভাঙলে কোনো সিলেবল, আলাদা কোনো সিলেবল পাওয়া যাবে না, একটাই সিলেবল, সিলটা একটাই সিলেবল। যেমন ক্যাটকে তো ভাঙা যাবে না, তাহলে একটা সিলেবল, তাহলে সিল একটা সিলেবল, ফিল একটা সিলেবল, তাহলে সিলের সঙ্গে ফিলের মিল আছে, রাইম রয়েছে, ছন্দ রয়েছে, ফিয়ার্সের সঙ্গে ইয়ার্সের মিল আছে, এই জন্য একে বলা হচ্ছে। এটাকে যদি এ নাম দিই তাহলে এটাও এ হবে, এটা যদি আমি বি নাম দিই তাহলে এটাও বি হবে। তাহলে রাইম স্কিমটা কেমন হচ্ছে, এ বি এ বি। তাহলে প্রথম লাইনের শেষ লেভেলের সঙ্গে থার্ড লাইনের শেষ লেভেলের মিল আছে, আবার সেকেন্ড লাইনের শেষ লেভেলের সঙ্গে ফোর্থ লাইনের শেষ লেভেলের সঙ্গে মিল রয়েছে। ক্লিয়ার? এখানে ফোর্সের সঙ্গে কোডস এবং সিজের সঙ্গে ট্রিজের মিল আছে, এটা হচ্ছে রাইম স্কিম বা ছন্দ প্রকরণ। আর এখানে যে ফুট, মেট্রিক্যাল যে ফুট রয়েছে সেটা কিসে লেখা আছে, প্রথম এবং তৃতীয় লাইনটা দেখতে হবে। ফার্স্ট লাইন অ্যান্ড দ্য থার্ড লাইন আর রিটেন ইন iambic tetrameter and the third line and fourth line are written in iambic trimeter. কীভাবে ভাঙবো আমি মিটারগুলো, সিলেবলে ভাঙতে হবে আগে। যেমন ধরো এ স্লাম্বার, এখন স্লাম্বার তো একটা সিলেবল নয়, কটা আছে দেখতে হবে আগে, স্লাম একটা আর একটা বার, তাহলে দুটো সিলেবল এখানে। ডিড একটা সিলেবল, মাই একটা সিলেবল, স্পি এবং রিট দুটো সিলেবল, স্পি রেট, তাই তো? তাহলে আমি টোটাল সিলেবল পাচ্ছি এ স্লাম, বার ডিড, মা স্পি, রিট সেল। তাহলে চারটে করে ফুট পাচ্ছি, এই জন্য একে বলা হবে আয়াম্বিক টেট্রামিটার। ঠিক আছে? এখন দেখতে হবে যে কার ওপরে জোরটা পড়ছে, যে অ্যাকসেন্টটা দেব আর কি, বা যার ওপরে শ্বাসটা বেশি পড়ছে, জোরটা বেশি পড়ছে, আমাকে তার উপরে দিতে হবে। স্লাম, বার, ডিড, মাই স্পিরিট, তাহলে যার উপরে বেশি পড়ছে অ্যাকসেন্টটা, তার উপরে আমাদেরকে এইভাবে একটা অ্যাকসেন্ট দিতে হবে। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে আমার মেট্রিক্যাল ফুট এবং রাইম স্কিম। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পেরেছো? নাও লেটস কন্টিনিউ। হেয়ার লুক অ্যাট দ্য টেক্সট, এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এ একটা ইনডিফিনাইট আর্টিকেল। স্লাম্বার মানে কি? আমরা জানি যে স্লাম্বার মানে গভীর নিদ্রা বা ঘুম। এখন কবির যে ভাষা, কবির ভাষায় স্লাম্বার মানে হচ্ছে ড্রাউজি নাম্বনেস। ড্রাউজি মানে কি? অ্যাকচুয়ালি ইউলিসের যে কবিতা রয়েছে, উইলফ্রেড ওয়েনের, ইউলিসেস যে কবিতা রয়েছে টেনিসনের, লর্ড টেনিসন, তো সেখানে একটা ড্রাউজি মানে ঝিমানো। কখন ঝিমাচ্ছিল? এই যে লোটস ইটার যখন তার মেরিনার্সরা আসছিল ট্রয়ের যুদ্ধ সেরে, সেই মুহূর্তে তারা লোটাস বা পদ্ম খাচ্ছিল এবং তারা ড্রাউজি হচ্ছিল, ঝিমোচ্ছিল। এই ঝিমানো ভাবটাকে বলা হয় ড্রাউজি। আর জন কিটস তার ওড টু এ নাইটিঙ্গেল বলে একটা কবিতা আছে, সেইখানে প্রথম লাইনের প্রথম দিকে হয়তো লিখেছেন SCHE, এক মানে যন্ত্রণা, ফিল ড্রাউজি নামনেস। ড্রাউজি মানে ঝিমানো, নামনেস মানে অবশ হয়ে যাওয়া, নাম্ব NUMB,
নাম্ব, NESS, নাম্বনেস, অবশ, ফিজিক্যালি প্যারালাইজড হয়ে যাওয়া। যেমন আমি যদি প্যারালাইজড হয়ে যাই, হাত আমার কি হয়, অবশ হয়ে যায়। কোনো একটা পেন তুলতে বললেও বা উঠাতে বললেও হয়তো আমার সেই ক্ষমতাটাও থাকে না। কবিরও যেন একই রকমভাবে অনুভূতি হচ্ছিল, যেন তিনি মনে করছিলেন বা ভাবছিলেন তিনি কিছুই হয়তো করতে পারবেন না। তার শরীর যেন আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছিল। কেন? কারণ তিনি তার প্রিয় ছোটোবেলার সাথী, প্লেমেট বলি, আর এমনি হয়তো চাইল্ডহুড যে ফ্রেন্ড, সেই ফ্রেন্ডকে হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় তিনি কাতরাচ্ছিলেন, ছটফট করছিলেন। আমাদের সময় 2010-এর দিকে আমরা যখন গ্র্যাজুয়েশন করি, তখন ফার্স্ট ইয়ার আমাদের লেসিডাস বলে একটা কবিতা ছিল জন মিল্টনের। জন মিল্টনের সেই বন্ধুকে হারানোর পরই তারা দুজনেই যদিও ক্রাইস্ট কলেজে পড়াশোনা করত, তো যখন তিনি এটা লিখেছিলেন লেসিডাস কবিতাটি এলিজি হিসাবে, তো এলিজি হচ্ছে কি? এলিজি হচ্ছে একটা লিটারারি এক ধরনের লিটারারি টাইপ। তো যেখানে কোনো বন্ধু আর একজন বন্ধুকে যখন হারায় এবং হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য যখন কবিতা লেখা হয়, তখন সেইগুলোকে বলা হয় এলিজি। ক্লিয়ার? এখানেও এটা এক ধরনের এলিজি। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল ইজ অ্যান এলিজি। ডিড মানে করেছিল, ডু তার পাস্ট ফর্ম, ডিড করেছিল বা করেছে। মাই স্পিরিট, এখানে আমার যে আত্মা, আমার যে স্পোর্টিভনেস, আমার যে লাইভলিহুড, আমার যে লাইফ ফোর্স বা প্রাণবন্ততা, সেটাকে যেন সিল মেরে দিয়েছে। SEAL, সিল মানে হচ্ছে কোনো ছাপ দিয়ে দেওয়া, তাই তো? যেমন ধরো আমরা কখনো কখনো মাঝে মধ্যে লেটার কোথাও সেন্ড করি, তো সেইখানে কি করে, এই স্ট্যাম্প মেরে দেয়, তাই তো? সিল মেরে দেয় ওখানে, তাহলে সিলটা মারা হয়। ঠিক ওইভাবে যেন লুসি মারা যাওয়ার পরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা পোয়েটের মেমোরিতে, তার হৃদয়ে, তার অনুভূতিতে যেন সিল পড়ে গেছে, ছাপ পড়ে গেছে। ক্লিয়ার? নাও লুক অ্যাট দ্য টেক্সট। A slumber did my spirit seal, I had no human fears. কবি এখানে বলেছেন যে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, তাহলে এক অবশ হওয়া, ঝিমনো, এক ঝিমনো এবং অবশ হয়ে গেছে আমার আত্মাটি। আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স, আমার আর কোনো মানবিক বা মানুষের প্রতি যে ভয়, সেটা আর নেই। কেন নেই? কারণ লুসি একটা মহিলা, লুসি একটা মেয়ে। আজকের সমাজের যারা কুলাঙ্গার রয়েছে, যারা সবসময় মহিলাদের কুদৃষ্টিতে দেখে, যারা খারাপ নজরে দেখেন, খারাপ করার চেষ্টা করে, বদনাম করার চেষ্টা করে, তার জীবনে কালি লাগানোর চেষ্টা করে, সেই সমস্ত লোক থেকে আজকে সে অনেক দূরে চলে গেছে।
এই জন্য পোয়েট বলছেন, আই হ্যাভ নো টেনশন অ্যাবাউট লুসিজ ওয়েল বিং, অ্যাজ শি হ্যাজ নো মোশন, নো মুভমেন্ট, নাইদার সাইট নর হিয়ারিং এবিলিটি। তার কোনো মোশন নেই, তার কোনো মুভমেন্ট নেই, না আছে তার দৃষ্টি, না আছে তার শোনার এবিলিটি, সক্ষমতা। এই জন্য লুসি যে আর পৃথিবীতে নেই, যে কারণে মানুষের যে ভয়, লুসির ওপর আঘাত হানার যে ভয়, সেই ভয়টা আমার আর নেই। এই জন্য কবি বলছেন, I had no human fears. She seemed a thing that could not feel the touch of earthly ears. She seemed, তাকে মনে হয়েছিল এ থিং, একটা অবজেক্ট অফ নেচার, দ্যাট কুড নট ফিল, যেটা অনুভব করতে পারি না, দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স। অর্থাৎ যদি কোনো নির্জীব বস্তু হয়, তাহলে সেই নির্জীব বস্তুর যেহেতু অনুভূতি থাকে না, তাই তার আর্থলি যে এখানে ভয়, আর্থলি ইয়ার্সগুলি, পার্থিব জীবনগুলি, বা যে সময়, যে কন্টিনিউইং হচ্ছে, যে সময়টি অনবরত চলছে, যে সময়, সেই সময় হয়তো তাকে টাচ করতে পারবে না। যদিও এখানে কবি ম্যাক্রোকোজম বা বিশ্ব, যে নিখিল নিখিল বিশ্ব, বিশাল যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা তিনি বলেছেন যে লুসি, যেহেতু লুসির অস্তিত্ব নেই বা লুসি আর বেঁচে নেই, তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড এর যে মানুষ, তারা কিছুই করতে পারবে না। আজকে বালি করার মতো ছোট ছোট হয়ে প্রকৃতির প্রত্যেকটি অবজেক্টের মধ্যে হয়তো সে ঘুরে বেড়াচ্ছে, আছে সমুদ্রে, আছে স্রোতে, আছে ঝর্ণায়, আছে গাছে, সব জায়গায় যেন লুসির অস্তিত্ব অনুভব করতে পারছেন কবি। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শি সিমড এ থিং, তাকে মনে হয়েছিল একটা নির্জীব বস্তু, কোন একটা যার কোনো প্রাণ নেই, ইট কাটের মতো, দ্যাট কুড নট ফিল দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স। তার কোনো যেহেতু প্রাণ নেই, সে একটা নির্জীব, তাই আর্থলি ইয়ার্স অর্থাৎ টাইম, সেই টাইম হয়তো তাকে আর স্পর্শ করতে পারবে না। সেকেন্ড স্ট্যাঞ্জা, নো মোশন হ্যাজ শি নাও, নো ফোর্স, শি নাইদার হিয়ার্স নর সিজ। এই যে এইগুলো মনে রাখতে হবে। নো মোশন মানে তার মোশন ছিল না, তার কোনো গতি ছিল না, তার হাত পা নাড়ার মতো শক্তি ছিল না। যার হাত পা নড়ে, যে একটু একটু বড় হয়, সেই তো সজীব, তাই তো? যেহেতু তার কোনো মোশন ছিল না, হ্যাজ শি নাও, তার কোনো শি হ্যাজ নো মোশন নাও, তার কোনো এখন আর হাত পা নাড়ানোর মতো ক্ষমতা নেই। নো ফোর্স, মুভমেন্ট, চলার মতো কোনো শক্তি নেই। শি নাইদার হিয়ার্স নর সিজ, না সে দেখতে পায়, এ শুনতে পায়, না দেখতে পায়। অর্থাৎ যে দেখতেও পায় না, শুনতেও পায় না, যার হাত পা নাড়ানোর ক্যাপাসিটি নেই, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তাকেই তো আমরা কি বলি? ইনঅ্যানিমেট বা নির্জীব বস্তু বলি, তাই তো? রোল্ড, রোল্ড মানে ঘুরে বেড়ানো, এখানে ঘোরা, রাউন্ড ইন আর্থস ডিওরনাল কোর্ডস। জিওগ্রাফিক একটা জিনিস তিনি তুলে দিচ্ছেন। ডিওরনাল কোর্স মানে
আহ্নিক গতি বা দৈনন্দিন যে গতি, তাই তো? এই যে পৃথিবী, সূর্য যে লাটুর মতো ঘুরছে, এটা পৃথিবীটা হচ্ছে আহ্নিক গতি একটা, যেমন ঠিক এখানে আহ্নিক গতি বা দৈনন্দিন যে গতি, সেই গতির সঙ্গে পৃথিবীর সঙ্গে যেন সে ঘুরেই চলেছে, রোল্ড হয়েই চলেছে। in Earth's diurnal course with rocks and stones and trees। তাহলে মনে রাখতে হবে যে কিসের সঙ্গে বা কোথায় কোথায় তিনি এই ডিওরনাল কোর্সের মধ্যে তিনি ঘুরছেন বা আহ্নিক গতির সঙ্গে ঘুরছেন, কোন কোন জায়গায়? রক্স, স্টোনস অ্যান্ড ট্রিজ। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে একটা ম্যাক্রোকোজমের ধারণা পেলাম যে বিশ্ব, যে বিশাল যে বিশ্ব বা নিখিল বিশ্ব, তার মধ্যে এখন লুসি ঘুরে বেড়াচ্ছে, ম্যাক্রোকোজম বলা হচ্ছে এটাকে। আর মাইক্রোকোজম মানে ক্ষুদ্র জগৎ। কিন্তু লুসির যে অস্তিত্ব, সেটা এখন খুঁজে পাওয়া যাবে প্রকৃতির মধ্যে। সমুদ্র, জল, বাতাস, পাথর, পাহাড়, ঝর্ণা, যেখানেই প্রকৃতির যা কিছু আছে তার মধ্যে যেন লুসির অস্তিত্ব পাওয়া যাবে। ঠিক আছে? তো এর একটা কবিতা আমরা এর আগেও পড়েছিলাম, এ রিফিউজাল টু মন্ড অফ এ চাইল্ড। ঠিক আছে? এ রিফিউজাল টু মন্ড অফ এ চাইল্ড বাই ফায়ার। অর্থাৎ ফায়ারের দ্বারায় ইংল্যান্ডে একটা মেয়ে, ছোট্ট মেয়ে আগুনে পুড়ে গেছিল যখন তাকে গুলি করা হয়েছিল। বিশ্বযুদ্ধ হয়তো চলছিল তখন, মারা গেছিল। তার ছোট্ট দেহটি খণ্ড বিখণ্ড হয়ে গেছিল এবং কবি বলেছিলেন যে তার এই ছোট্ট দেহটি সারা বিশ্বে বিরাজ করছে। ওখানে যেমন ম্যাক্রোকোজমের ধারণা দিয়েছিলেন, ঠিক এখানেও ওয়ার্ডসওয়ার্থ এই যে ছোট্ট কবিতাটি, এখানেও তিনি ম্যাক্রোকোজমের ধারণা দিচ্ছেন যে তার অস্তিত্ব আজকে খুঁজে পাওয়া যাবে পাথর, পাহাড় এবং গাছের মধ্যে, পাওয়া যাবে নদ নদীর মধ্যে, পাওয়া যাবে সমুদ্রের মধ্যে, পাওয়া যাবে প্রকৃতির প্রত্যেকটি জিনিসের মধ্যে। কারণ আমরা যখন মারা যাই তখন আমাদেরকে হয় নদীতে পুড়িয়ে দেওয়া হয় বা ভাসিয়ে দেওয়া হয়, আর নয়তো আমাদেরকে ভালো করে ধুয়ে, মুসলিম যদি হয় তাহলে ভালো করে পবিত্র করে, পাক পবিত্র করে ধুয়ে তাকে কফিনে জড়িয়ে সুন্দরভাবে সাজিয়ে খাটিয়াতে তুলে তাকে কবরস্থ করা হয়। যখন কবরস্থ করা হয় কিছুদিন পর আমাদের শরীরটা পচে যায়, পচে যাওয়ার পরে পুনরায় সেটা মাটি হয়ে যায়। যখন অ্যাডামকে তৈরি করেছিলেন ঈশ্বর, গড, তখন কি আনতে বলেছিলেন? 4 জন ফেরেশতা রয়েছে, আজরাইল, জিবরাইল, ইসরাফিল আর মিকাইল। তার মধ্যে আজরাইলকে বলেছিল তখন সে বাধ্য হয়েছিল মাটি আনতে, কারণ তার মধ্যে দয়া মায়া কিছু ছিল না। বাকি যে 3 জন ফেরেশতা ছিল, তারা যখন মাটি আনতে গেছিল, মাটি এমন কান্না করেছিল যে তাদের করুণ অবস্থা দেখে মাটি তুলতে পারেননি। কিন্তু আজরাইল সে ক্লাচেস করেছিল, তুলে এনেছিল, আর সেই মাটি থেকে অ্যাডামকে তৈরি করা হয়েছিল এবং তার মধ্যে প্রাণদান করা হয়েছিল, আর তার থেকে সৃষ্টি আমরা। সুতরাং আমাদের শরীরটা মাটির শরীর, আমাদের দেহটা মাটির দেহ। সুতরাং এই দেহ নিয়ে আমাদের গর্ব অহংকার করার কিছুই নেই। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় কাকা কাকি, জ্যাঠা জেঠি, সবাই আপনারা কেউ অহংকার করবেন না, কারণ চোখের পাঝাল ফেলার আগেও হয়তো আমার মৃত্যু হতে পারে। আমার এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে। সুতরাং আমরা যতটা পারি মানুষকে সাহায্য করব, মানুষের পাশে দাঁড়াবো, কেউ কারো হিংসা করব না। দেখা যাচ্ছে যে
একজন আর একজনের হিংসা করছে, হয়তো বা একটু কেউ বড় হচ্ছে বা একটু ডেভেলপ করছে, তাকে কিভাবে স্থিমিত করা যাবে, তার ডেভেলপমেন্টকে কিভাবে বন্ধ করা যাবে বা আটকে দেওয়া যাবে, এটা হয়তো অনেকে করেন। আপনারা কিসের এত অহংকার করেন? আজ আছে তো কাল নেই, সুতরাং এত অহংকার, এত গর্ব করার কিছুই নেই। কোটি কোটি টাকা যদি থাকে, আজকে ধরুন জ্যাকমা বলেন বা দেখা যাচ্ছে বিল গেটস বলেন, যারা বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, যারা দেখা যাচ্ছে মুকেশ আম্বানি, আদানি যারা রয়েছে, তাদের তো কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা। তারা কি পারবেন ইচ্ছা করলে যে যদি অমর হয়ে থাকা যেত, যেটা এত কোটি টাকা দিলে অমর করে দেব, তাহলে কি তারা দিতে পারতেন না? কিন্তু জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, সুতরাং কেউ কোনো দিন এই পৃথিবীতে চির অমর হয়ে থাকবে না। একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার জন্য কোনো অহংকার, কোনো গর্ব, এইগুলো করা ঠিক নয়। শিক্ষিত সমাজ যদি আমরা এইটুকু না বুঝি, তাহলে এটা বুঝবে কারা? হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে প্রত্যেকেরই একটা সেন্স রয়েছে, একটা চিন্তা করার ক্ষমতা রয়েছে। সুতরাং বুদ্ধিদীপ্ত হয়েও যদি এরকম কাজ করি, তাহলে যারা লেখাপড়া জানে না তারা কি করবে? বরং তারাই ভালো, তারাই মানবিক, যারা একদমই সাদাসিধে, লেখাপড়া করেনি, বিদ্যালয়ে যায়নি, কলেজে যায়নি। সুতরাং আপনারা কেউ দয়া করি কোনো মানুষের, কোনো জাতির, বিশ্ব ভ্রাতৃত্বের কোনো হিংসা বা কূটনীতি, রাজনীতি ইত্যাদি করবেন না। সবাই আমরা কদিনের জন্য পৃথিবীতে আছি, যাযাবর পাখির মতো হয়তো এখানে এসেছি, কিছুদিন পরে হয়তো আমাকে আবার রিটার্ন করতে হবে, তাই না? যেমন রসেট্টির একটা কবিতা পড়েছিলাম, আপিল জার্নি। তাহলে আমাদের যে পথ দিয়ে এসেছিলাম সেই আঁকা বাঁকা পথ দিয়ে আবার চলে যেতে হবে আমার চিরস্থায়ী ঘরে, কোঠরে, গ্রেভ, সেই গ্রেভে, কবরে। সুতরাং কেউ অহংকার, গর্ব করবেন না। মানুষের বিপদে আপদে সাহায্য করুন, সঠিক পথ চলুন। আপনি যখন উন্নতি করবেন, আপনার উন্নতিতে অন্যজন হাসবে, গর্ববোধ করবে। সেটা শুধুমাত্র আপনার পরিবারই নয়, গোটা দেশের। আজকে দেখা যাচ্ছে মেরি কম, বা দেখা যাচ্ছে পিটি ঊষা, তাই তো, বা যারা আরও গোল্ডেন যে কুইন হিসাবে পরিচিত যারা, বা যারা ভালো খেলোয়াড়, হিমা দাস যেমন আসামের একজন বিখ্যাত রানার, রেসার, যে আজকে ডিএসপি হয়েছে, ঠিক আছে? তাহলে সেই রকম গর্ব হোক, যাতে আমাদের দেশ আনন্দিত হয়, গর্বিত হয়। আজকে তার বাড়ি হয়তো, ওনার বাড়ি হয়তো আসামে, তিনি আমাদেরকে কোনো হেল্প করছেন না, ঠিক আছে, কিন্তু তবু আমাদের দেশের গর্ব। আমাদেরকে ওই রকম হতে হবে, হিংসা নয়, চেষ্টা করলেই হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ সবাইকে একটু জ্ঞান দেওয়ার জন্য। মাফ করবেন সবাই আমাকে। সবাই ভালো করে পড়াশোনা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ক্লাসগুলো কন্টিনিউশন করে যান, ঠিক আছে?